হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ক্লাস 10-এর এনসিইআরটির বাংলাতে আমরা যে সায়েন্সের ক্লাসগুলো কমপ্লিট করছিলাম তার মধ্যে আজকের এটা সম্ভবত 4 নম্বর ক্লাস হতে বা 5 নম্বর ক্লাস হতে চলেছে, যেখানে আমরা ফিজিক্সটা কমপ্লিট করেছি। ফিজিক্সের একটা চ্যাপ্টার বাকি আছে। ফিজিক্সে যতক্ষণ আমরা লাইট কমপ্লিট করেছি ক্লাস 10-এ, ক্লাস 10-এর আমরা যতক্ষণে লাইট কমপ্লিট করেছি, ফিজিক্সে অলমোস্ট ডান। কেমিস্ট্রি একটা চ্যাপ্টার হয়েছে, ফার্স্ট চ্যাপ্টারটা। এখানে আমরা লাইট কমপ্লিট করেছি, কারেন্ট এবং ম্যাগনেট কমপ্লিট করেছি। তো লাইটের আমরা 3টে ভিডিও কমপ্লিট করেছি, আর একটা ভিডিও হবে 4টে। আর কারেন্টে সম্ভবত একটা বা দুটো করেছি হয়তো। মোটামুটি টোটাল পাঁচটার মতো ভিডিও কমপ্লিট করেছি ফিজিক্সে। কেমিস্ট্রি আমরা একটা কমপ্লিট করেছি, ফার্স্ট চ্যাপ্টারটা, এবং আজকে শুরু হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, যেখানে আমাদের অ্যাসিড, বেস এবং সল্টস, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে ডিরেক্ট কোশ্চেন এসেছে বিগত এনটিপিসি এক্সামিনেশন, গ্রুপ ডি এক্সামিনেশন, এনটিপিসি টায়ার 2তেও এসছে। আর এই যে এখন কন্টিনিউ যে শেষ হলো এলপিতেও যত কমেছে, এখান থেকে ডিরেক্ট এনসিইআরটি টেক্সট থেকেই মোটামুটি বই থেকেই মোটামুটি কোশ্চেন আসছে। তো এই যে আপকামিং টেকনিশিয়ান যেই এক্সাম আসতে চলেছে, যে যেই আরপিএফের এসআই টেকনিশিয়ানের গ্রেড 1 টেকনিশিয়ানের, ঠিক আছে, দুটো পরীক্ষা আছে, একটা গ্রেড 1 অ্যান্ড আর গ্রেড 3। দেন আরপিএফের কনস্টেবল আসতে চলেছে। সেক্ষেত্রে এই ভিডিওগুলো, বিশেষ করে এই টেক্সট বইয়ের ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ টেক্সট বই যদি কেউ ঠিকঠাক পড়ে এবং তার কোশ্চেন্সগুলো যদি এই যে যখন পড়ানোর সময় যে বিভিন্ন কোশ্চেন্সগুলো ডিসকাশন হয় সেগুলো যদি কেউ ঠিকঠাক শোনে, এবং যে এক্সাম্পলারের সলিউশন আমরা সলভ করছি যদি সেগুলো দেখে এবং পিওয়াই কিউজ দেখে, তাহলে তারা আর কোনো সায়েন্স নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই, এই পুরো টোটালি এখান থেকেই আসছে এবং আসবেই। সুতরাং যে বা যারা মোটামুটি ক্লাস কমপ্লিট করছে বা দেখছে, তারা কিন্তু উপকৃত হচ্ছে এবং এবং তারা পরবর্তীকালে আপকামিং এক্সামিনেশনে সেই একই জিনিসই, একই প্যাটার্নই তারা যদি ফলো করে, তারা কিন্তু বেশি পরিমাণে সফল হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। এবং এর অনেক কটা চ্যাপ্টার মোটামুটি ক্লাস 10-এর, এরপরে আমরা বায়োলজিটাও কমপ্লিট করব। তারপরে কেমিস্ট্রির মেটাল, নন মেটাল, পিরিয়ডিক টেবল, এইগুলো বাকি রয়েছে। কার্বন চ্যাপ্টার বাকি রয়েছে। তো আমরা সেইগুলো কমপ্লিট করব এবং এগুলোর পিডিএফ তো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, আপলোড করা হয়, যার ডিসক্রিপশানে, যেটার লিঙ্ক আমার এই প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং সেগুলো পড়তে পারো এবং ভিডিও দেখতে পারো। কারণ টেক্সটের বাইরে কিচ্ছু কোশ্চেন হয় না রেলওয়ে এক্সামিনেশানে, এটা বারবার বলা হয়েছে এবং এখনও বলা হচ্ছে। যারা টেক্সট থরলি পড়বে এবং যে প্যাটার্নে আমি পড়াচ্ছি যে সেই প্যাটার্ন যদি ফলো করে, তারা কিন্তু কোশ্চেন পাবেই, এটা গ্যারান্টি। এর বাইরে কিছু কথা হয় না। যাই হোক, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তাহলে আমাদের চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, যেটাকে বলা হচ্ছে অ্যাসিড, বেস এবং সল্টস। তো আমরা জানি অ্যাসিডের স্বাদ সাধারণত যতক্ষণে টক হয়ে থাকে, আর ক্ষারগুলো যতক্ষণে তিক্ত হয়। আর অ্যাসিড কী করে থাকে, অ্যাসিড যতক্ষণে, এগুলো একদম বেসিক জিনিস, যে অ্যাসিড স্বাদে টক হয় এবং নীল লিটমাসকে লাল করে, তাকে বলা হয় নীলা, সেই জন্য। আর ক্ষারকগুলো সাধারণত স্বাদে তিক্ত হয় এবং লাল লিটমাসকে নীল করে। লিটমাস একটা কি, লিটমাস একটা ঠিক প্রশম নির্দেশক হয় এরূপ, এবং এটা সাধারণত হলুদ, এবং এগুলো সাধারণত ঠিক প্রশম নির্দেশক হয়। এবং যেমন দেখা যায় যে সাদা কাপড়ে লাগা সবজির দাগের উপর ক্ষারীয়ধর্মী সাবান যখন ঘষা হয়, সেটা লালচে বাদামি বর্ণ ধারণ করে। কারণটা কি, কারণ যখন কাপড় অত্যধিক জলে ধোয়া হয়, এটা পুনরায় হলুদ বর্ণ ধারণ করে এবং অম্ল ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে এই মানে জিনিসগুলো সম্পন্ন হয়ে থাকে। তো এই অধ্যায়ে মানে এই চ্যাপ্টারে আমরা অ্যাসিড ক্ষারকের বিক্রিয়াগুলো দেখব এবং কীভাবে অ্যাসিড ক্ষার একে অপরকে ঠিক প্রশমিত করে লবণ তৈরি করে, এই যে, এবং দৈনন্দিন জীবনে ব্যবহারকারী অ্যাসিড এবং ক্ষারের সম্পর্কগুলো মানে বিভিন্ন বিষয়গুলো দেখবো। তাহলে চলো যাওয়া যাক নিচের দিকে। যে এখানে বলা হচ্ছে যে লিটমাস কি, এটা এক ধরনের বেগুনি বর্ণের রঞ্জক হয়, যেটা লাইকেন, এটা অ্যাকচুয়ালি লাইকেন হবে, লাইনেক লিখেছে, এরকম এটা লাইকেন হবে, লাইকেন থেকে তৈরি করা হয়।
তো এটা এক ধরনের থ্যালোফাইট। এটা যখন আমরা বায়োলজি পড়িয়েছিলাম তখন আমরা উল্লেখ করেছিলাম লাইকেন এক ধরনের থ্যালোফাইটা। এটা সাধারণত উদ্ভিদ শ্রেণীর অন্তর্গত এবং এরা ওই লাইকেন থেকে এই বেগুনি বর্ণের একটা রঞ্জককে নিষ্কাশন করা হয়, যাকে বলা হয় লিটমাস। এবং এই লিটমাস দ্রবণ আম্লিক বা ক্ষারীয় কোনোটি নয়। এরা যতক্ষণে যে বেগুনি বর্ণের হয় এবং ঠিক প্রশম হয়ে থাকে। তো এরকম আরও অনেক পদার্থ রয়েছে, যেমন লাল বাঁধাকপির পাতা, হলুদ, হাইড্রেনজিয়া, পিটুনিয়া, জিরেনিয়াম প্রভৃতি রঙিন ফুলের পাপড়ি দ্রবণে অ্যাসিড ও ক্ষারকের উপস্থিতি যতক্ষণে পাওয়া যায়। এই যে পেটুনিয়া বলে এক ধরনের ফুল হয়, জিরেনিয়াম নামে ফুল, হাইড্রেনজিয়া, হলুদ এবং বাঁধাকপির এবং লাল বাঁধাকপির পাতা প্রভৃতি, এগুলো যতক্ষণে কিছু রঙিন ফুলের পাপড়িও এরকম অ্যাসিড ও ক্ষারের উপস্থিতি নির্দেশে সাহায্য করে, সেই জন্য এদেরকে অ্যাসিড ক্ষারক নির্দেশক বলা হয়ে থাকে। এরপরে যেটা চলে আসে সেটাকে বলা হচ্ছে যে অ্যাসিড এবং ক্ষারের রাসায়নিক ধর্ম অনুধাবন। তো পরীক্ষাগারে অ্যাসিড এবং ক্ষার সমূহ যতক্ষণে যে এখানে আমরা কতগুলো নাম দেখবো অ্যাসিড এবং ক্ষার, যেগুলো থেকে এগুলো একদম আশা করি সবাই জানে, সংকেতগুলো আমরা দেখে রাখা দরকার। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কী হয়? HCl, সালফারিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH হয়ে থাকে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2, ক্যালসিয়াম হাইড্রক্সাইড যাকে বলা হয় কলিচুন, আর পটাশিয়াম হাইড্রক্সাইড KOH এগুলো ক্ষার হয়ে থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH2, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH হয়ে থাকে। তো এগুলো অ্যাসিড ও ক্ষারের বিভিন্ন নামগুলো আমরা দেখলাম। এরপর এখানে তেমন কিছু নেই পড়ার। এখান থেকে আমরা যেটা চলে যাব সেটা হলো যে এখানে বলা হচ্ছে এটাই যে কিছু কিছু অ্যাসিড ক্ষার আছে যারা সাধারণ রকমের ঘ্রাণের মাধ্যমে পাওয়া যায়, মানে ঘ্রাণের মাধ্যমে যতক্ষণে যে মানে নির্দেশ করা যায়, চেষ্টা করা হয় এদের মাধ্যমে। আবার এখানে একটা জিনিস বলা হয়েছে যে দুটো কাপড়ের টুকরো এদের একটা গন্ধ পরীক্ষার জন্য একটা পরিষ্কার তলের উপর রেখে এক টুকরো কয়েক ফোঁটা HCl, অপরটাতে কয়েক ফোঁটা NaOH দ্রবণ ঢেলে জল দ্বারা টুকরোগুলোকে ধুয়ে নিয়ে যদি গন্ধ পরীক্ষা করা হয়, দেখা যাবে ভ্যানিলা গন্ধ এবং লবণ তেল, মানে এবারে এখন কিছু ভ্যানিলা সুগন্ধি এবং কিছু লবঙ্গ তেল মানে ক্লভ অয়েল নিয়ে যদি গন্ধ পরীক্ষা করা হয়, একটা টেস্ট টিউবে লঘু HCl দ্রবণ, অপরটিতে NaOH দ্রবণ নিয়ে কয়েক ফোঁটা ভ্যানিলা সুগন্ধি উভয় টেস্ট টিউবে যোগ করে ভালো করে ঝাঁকালে গন্ধ পরীক্ষা করা যায়। সেখানে জাস্ট পরীক্ষাগুলো পর্যবেক্ষণ, এখানে এটা জানার দরকার নেই। এরপরে আমরা চলে আসি যে 2.1, যেটাকে বলা হয় যে ধাতুর সঙ্গে অ্যাসিড ক্ষারগুলো কী করে বিক্রিয়া করে, সেটা আমরা দেখব। ধাতুর সঙ্গে বিক্রিয়া করে যেরকম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো বিক্রিয়াতে বলা হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেন পরমাণুগুলোকে হাইড্রোজেন অনুরূপে প্রতিস্থাপিত করে ধাতু অ্যাসিড থেকে হাইড্রোজেন পরমাণুগুলোকে হাইড্রোজেন অনুরূপে প্রতিস্থাপিত করে। যেমন অ্যাসিডের সঙ্গে যখন ধাতু বিক্রিয়া করছে, অ্যাসিড প্লাস ধাতু বিক্রিয়া করে উৎপন্ন হয় লবণ, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখন যে লবণটা হয় সেটা ধাতব লবণ হয়ে থাকে এবং একটা যৌগ উৎপন্ন করে যাকে বলা লবণ। এই বলা হলো যেটা, তাহলে এখান থেকে আমরা কি জানি, ধাতু অ্যাসিড থেকে হাইড্রোজেন পরমাণুগুলোকে হাইড্রোজেন অনুরূপে প্রতিস্থাপিত করে এবং যৌগ উৎপন্ন করে যাকে বলা হয় লবণ। তাই অম্লের সহিত ধাতুর বিক্রিয়াটা এখানে দেওয়া হলো, অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করা হবে যে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকোয়াস এর সাথে যখন জিঙ্ক যদি বিক্রিয়া করে উৎপন্ন করে Na2ZnO2, বলা হয় সোডিয়াম জিঙ্কেট এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস, যদিও এটা ক্ষার হয়ে থাকে সোডিয়াম হাইড্রক্সাইড। তো এখানে দেখা যাচ্ছে এরকম যে অ্যাসিড বা ক্ষার মোটামুটি ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর সাথে বিক্রিয়া করে মোটামুটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবেই, ঠিক আছে। এটা যেহেতু NaOH একটা ক্ষার, আর অ্যাসিডের এক্সাম্পল দেওয়া যায় HCl এর সাথে সোডিয়াম বিক্রিয়া করে NaCl2 + H2 উৎপন্ন হবে, যেমন যেখানে বলা যেতে পারে। তো এখানে কীভাবে এর পরের যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ধাতব কার্বনেট এবং ধাতব হাইড্রোজেন কার্বনেট সম অম্লের সহিত বিক্রিয়া। যেমন বলা হচ্ছে যে দুটো টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউবের মধ্যে সোডিয়াম কার্বনেট তার সাথে HCl নিয়ে বিক্রিয়া করার হলে উৎপন্ন হয় NaCl + H2O + CO2। আবার আরেকটা টেস্ট টিউবে যতক্ষণে যে সোডিয়াম বাইকার্বনেট, যেটা বাইকার্বনেটকে যদি HCl দিয়ে বিক্রিয়া করানো হয় সেক্ষেত্রে একই প্রোডাক্ট উৎপন্ন হয়ে থাকে। তার মানে আমরা এখান থেকে দেখছি যে ধাতব কার্বনেট এবং ধাতব হাইড্রোজেন কার্বনেট সমূহ অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে দুটো একই প্রোডাক্ট উৎপন্ন করে, সেখানে অদক্ষেপটা এবারে
এই যে এবং সেখানে একই প্রোডাক্ট উৎপন্ন করে থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে NaCl উৎপন্ন হয়, H2 আর CO2 উৎপন্ন হয়। এবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি চুন জলের মধ্য দিয়ে আমরা চালনা করি, তাহলে দেখব কার্বনেট মানে ক্যালসিয়াম কার্বনেটে একটা সাদা অদক্ষিপ্ত হয়। এখানে অদক্ষেপের সাইনটা দেওয়া নেই, অদক্ষিপ্ত হয়, যেটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। CaOH হোল2 সাথে যখন এই CO2 বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম কার্বনেট অদক্ষিপ্ত হয় এবং জল উৎপন্ন হয়। আর এই যে মোটামুটি ক্যালসিয়াম কার্বনেট যে অদক্ষিপ্ত হলো, এই যে ক্যালসিয়াম কার্বনেট অদক্ষিপ্তের মধ্যে দিয়ে যদি অতিরিক্ত হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, তবে কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে। যেমন CaCO3 সাথে H2 প্লাস CO2 বিক্রিয়া করে CaHCO3 হোল2 উৎপন্ন হয়। এখন এই লাইমস্টোন, চক, মার্বেল প্রভৃতি ক্যালসিয়াম কার্বনেটের বিভিন্ন রূপ হয়ে থাকে। লাইমস্টোন, চক এবং মার্বেল ইত্যাদি হলো ক্যালসিয়াম কার্বনেটের বিভিন্ন রূপ। এখন সমস্ত ধাতব কার্বনেট এবং হাইড্রোজেন কার্বনেটগুলো অম্লের সাথে বিক্রিয়া করে অনুরূপ লবণ এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। তো এই বিক্রিয়াটিকে কীভাবে ঠিক প্রকাশ করা যায়? ধাতব কার্বনেট বা তার বাইকার্বনেটগুলো, ওই যে বললাম কার্বনেট মানে CO3, বাইকার্বনেট মানে HCO3, এগুলো যতক্ষণে যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং কার্বন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন করবে। এইগুলো দিয়ে ডাইরেক্ট এক্সামিনেশন দিয়ে দেয় যে এই যেমন এখানে ওই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপর দিয়ে, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যাকে বলা হয় যে মানে চুন জল বা কলিচুন, তার সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড যোগ করি তাহলে ক্যালসিয়াম কার্বনেট আর H2 উৎপন্ন হবে। তার সাথে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এখন এই যে ক্যালসিয়াম কার্বনেট সেটাকেই বলা হয় যে লাইমস্টোন, চক এবং মার্বেল এবং সমস্ত ধাতব কার্বনেট এবং হাইড্রোজেন কার্বনেটগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড, লবণ এবং জল উৎপন্ন করে, সমস্ত যা আছে মোটামুটি। তো এখান থেকে উপরে বিক্রিয়া থেকে আমরা এখানে এটা ওই ক্ষারের সাথে বিক্রিয়া করেও দেখবো যে যখন ক্ষারের সাথে HCl বিক্রিয়া করছে, যে অ্যাসিডের সাথে যখন লবণের বিক্রিয়া হয়, এই যে 2.4 যেখানে অ্যাসিড এবং ক্ষারগুলো একে অপরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যাসিড এবং ক্ষারগুলো একে অপরের সাথে যখনই বিক্রিয়া করে তখনও উৎপন্ন করবে লবণ। আবার এখানে আমরা দেখলাম যে ওই কার্বনেট এবং বাইকার্বনেটগুলো যখনই অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তারা লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন করছে। আর এখানে এই অ্যাসিডের সাথে ক্ষার যখন বিক্রিয়া করে তখনই লবণ উৎপন্ন, NaCl প্লাস H2 উৎপন্ন হয়। যেমন অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াতে লবণ এবং জল, এটা একদম সবথেকে কমন জিনিস, অথচ এই কোশ্চেন্সগুলি পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরিয়ে, তখন সব ভুল হয়। যাই হোক, তারপরে চলে আসছে 2.1.5 বলা যে অম্লের সাথে মানে অ্যাসিডের সাথে ধাতব অক্সাইডের বিক্রিয়া। যে কোনো ধাতব অক্সাইড যখনই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখনই লবণ এবং জল উৎপন্ন করবে। তাহলে আগেরটা যেমন আমরা কী করলাম, আগেরটা যেমন হচ্ছে অ্যাসিড প্লাস বেস থেকে যতক্ষণ যে অ্যাসিড প্লাস বেস থেকে যেমন সল্ট আর ওয়াটার উৎপন্ন হচ্ছে, তেমনই ধাতব অক্সাইডের সাথে অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন লবণ আর জল উৎপন্ন হবে। ধাতব অক্সাইড থেকে যখনই লবণ বিক্রিয়া, মানে ধাতব অক্সাইডের সাথে যখনই অ্যাসিড বিক্রিয়া করবে, সে যে কোনো ধাতব অক্সাইড হোক, যেমন এখানে বলা হচ্ছে যে কপার অক্সাইড, এটা সাধারণত কী হয়, নীলাভ সবুজ হয়। যখন এটা বিক্রিয়া করে তখন বর্ণটা চেঞ্জ হয়ে যায়। যে বলা হয়েছে যে কপার অক্সাইডের সাথে যখন যে ক্ষারের সহিত যখন অ্যাসিড মানে ক্ষারকের সহিত অ্যাসিডের বিক্রিয়ার মতো ধাতব অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন হয়। তাই ধাতব অক্সাইডগুলো ক্ষারকীয় হয়ে থাকে। ওই যে এগুলো হবে, অক্সাইডগুলো উৎপন্ন হবে, সেগুলো সবকটা ক্ষারকীয় অক্সাইডই হবে। এই যে অ্যাসিডের সাথে যখনই ধাতব অক্সাইড বিক্রিয়া করবে, যে লবণটা হবে ধাতব মানে ক্ষারকীয় লবণ হবে, অক্সাইডগুলো ক্ষারকীয় অক্সাইড হবে, এর যাবতীয় যা উৎপন্ন হবে। মানে এক্সাম্পলগুলো সবরকমের তলার দিকে দেওয়া হয়েছে। এর পরেরটা চলে আসে 2.16-এ বলা অধাতব অক্সাইডের সাথে ক্ষারকের বিক্রিয়া। তাই ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করছে, আর ধাতব অক্সাইডের সাথে আর অধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি ক্ষার, যেমন হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং বিক্রিয়াটাতে আমরা কী দেখলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন ওই কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করছে, মানে ক্ষার বিক্রিয়া করছে, তখন কি হচ্ছে, বিক্রিয়াতে যতক্ষণ লবণ এবং জল উৎপন্ন হচ্ছে। তো যেমন এই বিক্রিয়াটা, এই যে কোথায় গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যে বিক্রিয়াটা, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন এই কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করছে, এই যে ক্যালসিয়াম কার্বনেটের লবণ প্লাস ক্যালসিয়াম কার্বনেটের লবণ উৎপন্ন হচ্ছে, তার সাথে জল উৎপন্ন হচ্ছে। মানে এটাকে আমরা ওইটা হিসেবে ব্যাখ্যা করাতে পারি যে অধাতব অক্সাইডের সাথে যখন ক্ষারের বিক্রিয়া হয়, তারপরে বলা হচ্ছে যে অ্যাসিডের সাথে ধাতব অক্সাইডের হয়ে গেল, অ্যাসিডের সাথে আবার অধাতব অক্সাইডের সাথে ক্ষারের বিক্রিয়া, এটাও হয়ে গেল, ঠিক আছে। তারপরে চলে আসছে যে ওই যে সকল অ্যাসিড এবং ক্ষারের সাধারণ
ক্যারেক্টারিস্টিক্স বা সাধারণ বৈশিষ্ট্য কী হয়ে থাকে, যে সকল অ্যাসিডেরই রাসায়নিক ধর্মগুলো একরকম, এটা আমরা প্রথমের দিকে দেখলাম, যেমন তারা টক হয়ে থাকে। আবার যে কী কারণে এদের সাদৃশ্যতা দেখা যায় সে সম্পর্কে আমরা দেখব, যেখানে বলা হচ্ছে যে সকল ধাতুর সাথে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস এরা উৎপন্ন করে। সকল ধাতুর সাথে অ্যাসিড যখনই যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে তারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এ থেকে বলা যায় সকল অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, এবং এই অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের উপস্থিতির কথা, ওই হাইড্রোজেন অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন আছে এবং সেই উপস্থিতির কথা সাধারণত এই পরীক্ষার মাধ্যমে দেখানো যায়, যেখানে গ্লুকোজ, এটা একটা এক্সামিনেশন করা হয়েছে, যেখানে ওই গ্লুকোজ, অ্যালকোহল, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে, এগুলো আমাদের দেখার দরকার নেই। জলের মধ্যে দিয়ে যখনই জলে অম্লের দ্রবণ তড়িৎ পরিবহন করে থাকে, এইসব ব্যাপার। যাই হোক, অম্লের ক্ষেত্রে যে অ্যাসিডের মধ্যে ক্যাটায়ন রূপে H+ আয়ন এবং অ্যানায়ন রূপে যেমন হচ্ছে যদি HCl হয়, HCl-এর মধ্যে Cl- থাকে। আবার HNO3-তে যতক্ষণে যে NO3- থাকে ক্যাটায়ন রূপে, আবার H2SO পরে SO4 থাকে অ্যানায়ন রূপে, বলা হয় অ্যানায়ন রূপে। CH3COO-তে যখন CH3COO- থাকে, যেহেতু অ্যাসিডের মধ্যে ক্যাটায়ন রূপে H+ থাকে, তাই অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে, যা অ্যাসিড ধর্মের জন্য দায়ী। তাই সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ক্ষারগুলো নিয়ে একই কাজ পুনরায় করলে মোটামুটি এই সিদ্ধান্তে আসা যায় যে অ্যাসিডের মধ্যে H+ আয়ন উপস্থিত থাকে। তো অ্যাসিড এবং ক্ষারের জলীয় দ্রবণে কী ঘটে, এখানে একটা টেস্ট টিউবের মাধ্যমে এক্সামিনেশন দেখানো হয়েছে, সেটা জানার দরকার নেই। এখান থেকে আমরা যেটা জানবো যে জলের উপস্থিতিতে HCl হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এবং জলের অনুপস্থিতিতে HCl অণু থেকে হাইড্রোজেন অণু আলাদা করা সম্ভব নয়। মোস্ট ইম্পর্টেন্ট, যে একমাত্র ওই যে হাইড্রোজেনেশন বলা হয়, জলের উপস্থিতিতে একমাত্র HCl থেকে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, বাদবাকি কিন্তু হাইড্রোজেন আয়ন উৎপন্ন করা সম্ভব নয়। হাইড্রোজেন আয়ন এককভাবে থাকতে পারে না, কিন্তু জলের সাথে যুক্ত হওয়ার পর থাকতে পারে। হাইড্রোজেন আয়ন কখনো এককভাবে থাকতে পারে না, কিন্তু জলের সাথে যুক্ত হয়ে সেটা এই হাইড্রোনিয়াম আয়ন হিসাবে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। জলের সাথে যুক্ত থাকতে পারে না। এবং অ্যাসিড জলের মধ্যে H3O+ বা H+ আয়ন উৎপন্ন করে চলে, এবং সেটা যতক্ষণ জলের দেখি যে জলের মধ্যে ক্ষারক দ্রবীভূত করলে সেক্ষেত্রে কী ঘটে, জলের মধ্যে যখনই ক্ষারককে দ্রবীভূত করা হয় তখন সেটা OH- উৎপন্ন করে। যেমন তার মানে কী দেখলাম, যে অ্যাসিড যতক্ষণ জলের মধ্যে H+ আয়ন উৎপন্ন করে, আর ক্ষার যতক্ষণ জলের মধ্যে OH- আয়ন উৎপন্ন করে। তাহলে যেমন NaOH ক্ষার যতক্ষণ Na+OH- উৎপন্ন করছে, তাহলে OH- আয়ন উৎপন্ন করছে। যেমন KOH থেকে OH- আয়ন উৎপন্ন হচ্ছে, এটাও একটা বলা যেতে পারে। আবার MgOH2 থেকে 2OH- আয়ন উৎপন্ন করে। তার মানে ক্ষারক জলের মধ্যে OH- আয়ন উৎপন্ন করবে, অ্যাসিড করবে কি, তাহলে অ্যাসিড জলের মধ্যে করবে H+ আয়ন উৎপন্ন করবে। আর যখন বেস হবে, বেস কী করবে, জলের মধ্যে OH- আয়ন উৎপন্ন করবে। ব্যাস হয়ে গেল। অতএব যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদের বলা হয় ক্ষার। তার মানে যে জলে যে সমস্ত ক্ষারক দ্রবীভূত হয় তাদের বলা হয় ক্ষার, আর ওদিকে যারা অ্যাসিড যে সমস্ত জলে দ্রবীভূত হয় তাদের বলা অম্ল। হয়ে গেল। এখন সমস্ত ক্ষার যে জলে দ্রবীভূত হয় তা নয়। ক্ষার ক্ষার হলো এমন একটা ক্ষারক যা জলে দ্রবীভূত হয়, ঠিক আছে। যেমন সাবানের মতো পিচ্ছিল তিক্ত হয়, আবার ক্ষয়কারী হয়। এদের স্বাদ পরীক্ষা করা বা স্পর্শ করা কখনো উচিত না, কারণ এরা ক্ষতিকারক হয়। সেই জন্য বলা হয় ক্ষারক সমস্ত ক্ষারকই যে জলে দ্রবীভূত হয় তার কোনো ব্যাপার নেই, তার কোনো নেই। তো ক্ষারকগুলোর মধ্যে কোনটা ক্ষার সাধারণত রকমের, যে আমরা H+ আয়ন মানে জানলাম যে অ্যাসিড, OH- আয়ন মানে জানলাম যে ক্ষার। তাহলে সেক্ষেত্রে এই প্রশমন বিক্রিয়াটা থেকে দেখতে পাই অ্যাসিড প্লাস ক্ষার = লবণ প্লাস জল। অ্যাসিড প্লাস ক্ষার থেকে উৎপন্ন হচ্ছে লবণ প্লাস জল। তার মানে HX+MOH থেকে অ্যাসিড বা ক্ষারের সাথে যখন বিক্রিয়া করে তখন লবণ উৎপন্ন করছে কি, ধাতব লবণ, এবং জল উৎপন্ন হচ্ছে H+OH- থেকে উৎপন্ন হচ্ছে H2। তো অ্যাসিড এবং ক্ষার মিশালে যতক্ষণে সবসময় ঠিক লবণ উৎপন্ন হবে। এবং এখানে কয়েকটা এক্সামিনেশন দেওয়া হয়, যেমন জলের মধ্যে অ্যাসিড এবং ক্ষার দ্রবীভূত করার প্রক্রিয়া খুবই তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদক প্রক্রিয়া। যেমন গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডকে জলে মিশ্রিত করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। যেমন অ্যাসিডকে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডকে জলে দ্রবীভূত করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হয়। যেমন অ্যাসিডকে যদি ধীরে ধীরে জলের মধ্যে যোগ করা হয়, যোগ করে ক্রমাগত নাড়তে হবে। যদি গাঢ় অম্লের মধ্যে জল যোগ করা হয় তবে তাপ উৎপন্ন হবে, ফলে মিশ্রণটা ছিটকে বাইরে আসতে পারে। সেই জন্য অ্যাসিড যখনই কোনো পাত্রের মধ্যে যখন ঢালা হয়, অ্যাসিড
কে যখনই অ্যাসিডে যখনই ধীরে ধীরে জল যোগ করা হয় তখন কন্টিনিউ নাড়তে হবে, এবং গাঢ় অম্লের মধ্যে হঠাৎ জল যোগ করলে তখন সেটা ছিটকে বাইরে আসতে পারে, সেই জন্য অথবা জ্বলে উঠতে পারে, বা যেহেতু এটা তাপোৎপাদক প্রক্রিয়া, মানে তার মানে অ্যাসিড ক্ষার যখনই বিক্রিয়াটা হয় কিন্তু তাপোৎপাদক বিক্রিয়া হয়। তাই অত্যধিক তাপ উৎপাদনের ফলে কাঁচের পাত্র ফেটে যেতে পারে। সম্ভবত গাঢ় সালফারিক অ্যাসিড পাত্র এবং সোডিয়াম হাইড্রক্সাইড পেলেটের বোতল প্রদর্শিত সতর্কতা তাই প্রদর্শন করে যে গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষার ধারণকারী পাত্রে যথাক্রমে এই সতর্কতাগুলো মানে অবলম্বন করতে হয়। অত জানার দরকার নেই। এখান থেকে আমরা দেখব যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যথাক্রমে যে যেমন অ্যাসিডের মধ্যে H3O+ আর ক্ষারের মধ্যে OH- আয়ন প্রতি একক আয়তনে হ্রাস পায়, তাই এই বিক্রিয়াটাকে লৌহকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে জলের মধ্যে অ্যাসিড বা ক্ষার মেশালে আয়নের গাঢ়ত্ব প্রতি একক আয়তনে হ্রাস পায়, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় লৌহকরণ, এবং একে বলা হয় যে ডাইলুট করা হচ্ছে লঘু অম্ল বা লঘু ক্ষারক। তার মানে অ্যাসিড বা ক্ষারকে যখনই জলে দেওয়া হয় তখন তাকে ডাইলুট করা হয়, তখন তাদের প্রতি একক আয়তনে আয়তন হ্রাস প্রতি এককে আয়তন হ্রাস পায়, এটাকে ডাইলুট করা বলা হয়। সেই জন্য এদেরকে বলা হয় লঘু অম্ল বা লঘু ক্ষার বলা হয়। যে কোনো গাঢ় অ্যাসিড বা গাঢ় ক্ষারকে যতক্ষণ ওই জলের মধ্যে এরকমভাবেই বিক্রিয়া করা হয়। তো অ্যাসিড এবং ক্ষার কতটা শক্তিশালী সেটা জানার জন্য যতক্ষণে যে দেখতে হবে যে তার মধ্যে কতগুলো আয়ন উপস্থিতি আছে। যেমন কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের গণনা করার জন্য একটা স্কেল আছে, একে বলা হয় পিএইচ স্কেল। পিএইচ স্কেল বলা হয় পিএইচ স্কেল। এখন এই পিএইচ বলা হয় যে কথার অর্থ হলো যতক্ষণে যে এটা পিটা এসে জার্মান শব্দ, যতক্ষণে যে পোটেন্সিয়াল অর্থ হলো শক্তি। পিএইচ স্কেলের সাহায্যে যথাক্রমে তীব্র 0 মানে তীব্র অ্যাসিড যেটা হয় 0 থেকে তীব্র ক্ষার 14 পর্যন্ত পরিমাপ করা হয়। পিএইচ স্কেলকে একটা সংখ্যারূপে ভাবতে হবে যা একটা দ্রবণে আম্লিক বা ক্ষারকীয় চরিত্রকে নির্দেশ করে থাকে। তো যার হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব যত বেশি হয় পিএইচের মান তত কম হয়। এখানে ব্যস্তের মধ্যে সম্পর্ক হয়ে থাকে, মানে হাইড্রোজেন আয়নের সাথে পিএইচের মান যদি বলে পিএইচ মান হাইড্রোজেন আয়নের সাথে ব্যস্তের মধ্যে সম্পর্ক হয়। তো যেমন প্রশম দ্রবণে পিএইচের মান 7 এবং তার মানে পিএইচ স্কেলে পিএইচের মান 7-এর কম হলে দ্রবণ আম্লিক ধর্ম ঠিক প্রদর্শন করবে। আবার তার মানে তার অ্যাসিডিটি বেশি, তার মানে তার H+ আয়ন বেশি। পিএইচের মান 7-এর থেকে বেশি হলে সেটা 14 হবে, বেশি হয়ে 14 হবে যখন সেটা ওই আয়নের গাঢ়ত্বকে নির্দেশ করবে, মানে ক্ষারের শক্তি বৃদ্ধি করবে। তার মানে 7-এর থেকে কম হলে H+ আয়ন, আর 7-এর থেকে বেশি হলে OH+ আয়ন। যে বলা হয়েছে যে যেমন এইটাকে বলা হয়েছে যে H+ আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, এখানে H+ আয়নের গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, এখানে আম্লিক চরিত্র বৃদ্ধি পাচ্ছে, এটা ক্ষারকীয় চরিত্র বৃদ্ধি পাচ্ছে। তো এখান থেকে মোটামুটি এটা যে সারণী রয়েছে যেখানে দেখতে হবে যে বিভিন্ন পিএইচ স্কেলের বিভিন্ন মানগুলো, যে অ্যাসিড এবং ক্ষারের তীব্রতা H+ আয়ন এবং OH- আয়নের উপরই ডিপেন্ড করে। তাই একই গাঢ়ত্বে 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণ নিয়ে যদি হাইড্রোজেন আয়নকে পরীক্ষা করা হয় দেখা যাবে যে অ্যাসিড অধিক পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে তীব্র অম্ল যে অ্যাসিডগুলো, আর যারা কম পরিমাণে উৎপন্ন করে তারা যতক্ষণে যে মৃদু অম্ল। তো দৈনন্দিন জীবনে পিএইচের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ দ্য পিএইচ ইন দ্য এভরিডে লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের শরীরে পিএইচের মাত্রা 7 থেকে 7.8 কাজ করে, এগুলোতে ডাইরেক্ট কোশ্চেন আসে। 7 থেকে 7.8-এর মধ্যে কাজ করে। তো সজীব বস্তুগুলোর মতো পিএইচের পরিবর্তন ক্ষুদ্র পরিসরে জীবিত থাকতে পারে, যে কোনো সজীব বস্তু পিএইচের পরিবর্তনে ক্ষুদ্র পরিসরে বেঁচে থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের শরীরে কত থাকে পিএইচ 7 থেকে 7.0 থেকে 7.8। তো বৃষ্টির জলে পিএইচ থেকে 5.6-এর থেকে কম হলে একে বলা অ্যাসিড বৃষ্টি বলা হয়। তার মানে 5.6 তাকে থাকতেই হবে, তার কম হলেই অ্যাসিড বৃষ্টি। তাই অম্লবৃষ্টির মধ্যে যখন অম্লবৃষ্টি নদীর মধ্যে প্রবাহিত হয় তখন নদীর জলে পিএইচের মান হ্রাস পায়, ফলে জলজ প্রাণী জীবন টিকে থাকা খুবই চাপ হয়ে যায়। তার আমাদের পিএইচ যতক্ষণ কত হয় 7 থেকে 7.8, যখনই এর উপর নিচে আপ ডাউন করবে তখনই কিন্তু প্রবলেম হয়ে যাবে। আবার যেমন বৃষ্টির জলে পিএইচ 5.6-এর কম হলে তখন আবার সেটা অ্যাসিড বৃষ্টি হয়ে যাবে। যেমন এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে অ্যাসিড বৃষ্টি কোথায়, অ্যাসিড বৃষ্টির রেঞ্জ কত হতে পারে, তখন বলতে হবে 5.6-এর থেকে কম। আর রয়েছে শুক্র গ্রহ, বলা হয় যে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে সালফুরিক অ্যাসিডের পাতলা সাদা এবং হলুদ বর্ণের মেঘ দ্বারা আবৃত। তো এখানে অ্যাসিড বৃষ্টির কারণে এইসব এদের হয়ে থাকে, যেরকম যে সালফুরিক অ্যাসিডের সাদা এবং হলুদ বর্ণের মেঘ। তো এবারে ওই কয়েকটা প্র্যাকটিক্যাল ব্যাপার দিয়েছে যেগুলো ওই মাটির পরীক্ষা জানার দরকার নেই এখান থেকে। তো এখানে চলে আসছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা দাঁতের পিএইচ। বলো দাঁতের পিএইচ 5.5-এর থেকে যখনই কম হবে তখনই দাঁতের ক্ষয় শুরু হবে।
তাই বলা যেতে পারে যে দাঁতের এনামেল আমাদের ক্যালসিয়াম হাইড্রক্সোপ্যাটাইট দিয়ে তৈরি, যাকে ক্যালসিয়াম ফসফেটের কেলাস। এটা দেহের সবথেকে শক্ত, এই যে সবথেকে শক্ত পদার্থ। ইভেন বোনস বা হাড়গুলোর থেকেও, বোন বা অস্থি যাকে বলা হয় আমরা, অস্থি এদের থেকেও কিন্তু শক্ত হয়ে থাকে এইটা। তো এই এনামেল, যখন 5.5 থেকে যখনই কম হবে, তখনই মুখের মধ্যে পিএইচ যখন 5.5 থেকে কম হবে, তখনই কিন্তু তার মুখের মধ্যে দাঁতের ক্ষয় হতে শুরু করবে। ওই জন্য খাবারের পর মুখের ভেতরে অবশিষ্ট সুগার এবং খাদ্যের কণা, ব্যাকটেরিয়া উপস্থিত থাকে, যেগুলো পচার ফলে মুখের অ্যাসিডিটি অ্যাসিড উৎপন্ন করে। তাই খাবার পর মুখের ভেতর পরিষ্কার করাই পরিষ্কার করার উপায় একমাত্র দাঁতকে রক্ষা করা। দাঁতের মাজন বা যেগুলো সাধারণত ক্ষারকীয় হয়ে থাকে, সেগুলো অতিরিক্ত অম্লকে ঠিক প্রশমিত করে দাঁতকে পরিষ্কার রাখে এবং দাঁতকে ক্ষয় করে। তো 5.5 থেকে যেন কম হলেই দাঁতের ক্ষয় শুরু হবে। তো যে কোনো এবারে বলা হচ্ছে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ দ্বারা রাসায়নিক পদার্থের প্রভাব থেকে আত্মরক্ষা করার উপায়। যেমন আমরা দেখে থাকি যে মৌমাছি যখন দংশন করে, তখন মৌমাছির হুলে এক ধরনের অ্যাসিড থাকে, যেটাকে বলা হয় যে ফর্মিক অ্যাসিড। যেরকমে মৌমাছির হুলে বা পিঁপড়েতে যেরকমের যে ফর্মিক অ্যাসিড থাকে, তো সেক্ষেত্রে ওই অ্যাসিড যেখানে মৌমাছি কামড়ায় সেই জায়গায় মোটো জ্বালা করে, এবং সেখানে বেকিং সোডা বা খাবার সোডার মতো মৃদু ক্ষারক লাগালে যতক্ষণে এগুলো কী করে, এগুলো আরাম লাগে। এবং এছাড়া যেমন বিচুটি পাতার সূচালো লোম, যেটার মধ্যে মিথানোইক অ্যাসিড থাকে, এই গাছটাকে বলা হয় নিটেল ফল, বলা হয় নিটেল গাছ। এই গাছটা যখনই এটা মিথানোইক অ্যাসিড যখনই অ্যাসিড ছেড়ে যায়, তখনই সেটা জ্বালা করে এবং ব্যথা সৃষ্টি করে। ঠিক আছে, নিটেল গাছ। এবং এখানে মনে ছিল এই তো এই যেমন বলা হয় যে এক ধরনের বিচুটি, যাকে বলা হয় যে নিটেল, এটা সাধারণত উদ্ভিদের লতা জাতীয় উদ্ভিদ জন্মায়, এবং এদের পাতা সূচালো অংশে স্পর্শ করলে এখানে মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড থাকে। এর পার্শ্বরিক প্রতিকারের উপায় হলো ডক গাছ বলে এক ধরনের গাছ আছে, তার উক্ত স্থানে ঘষে, এবং এটা সাধারণত ওই জঙ্গলে ওই বিচুরি গাছের পাশেই জন্মায়। যাই হোক, এবারে কয়েকটা আমরা প্রাকৃতিক উৎস দেখব যেগুলো খুবই পরীক্ষায় পড়ে। সেগুলো হলো কি, বলা হয় ভিনিগারের মধ্যে কি থাকে, ভিনিগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, কমলালেবু থাকে কি সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, টমেটোর থাকে কি অক্সালিক অ্যাসিড, টক দই বা দইতে থাকে কি ল্যাকটিক অ্যাসিড, সেই জন্য টক দই বলে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, পিঁপড়ের হুল বা মৌমাছির হুলে থাকে মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, আর একে বলা হয় যে বিচুটির হুলেও থাকে ফর্মিক অ্যাসিড। এবং আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড, এটা বলা হয়েছিল কি, আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিডটা এখানে নেই। এটা আমরা এখানে দেখব যে আপেলের মধ্যে যাই হোক, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, এটা আমরা জেনে রাখি যে আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড। এটাও পরীক্ষায় আসে বারবার, যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড সেগুলো তো দেখতেই হবে। আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, আর মোটামুটি সব কিছুই হয়েছে। টার্টারিক অ্যাসিডও বলা হয়েছে। মোটামুটি এরপরে যেটা আমরা দেখছি সেটা হলো যে বিভিন্ন, এবারে তাহলে অ্যাসিড আর বেস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। এরপর আমরা দেখব লবণ সম্পর্কে কিছু তথ্য। যে ফ্যামিলি অফ সল্টস, লবণের বিভিন্ন পরিবার। লবণের পরিবারগুলো কি কিরম দাঁড়াচ্ছে রাসায়নিক সঙ্গে, যেমন পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট CSO4, MgSO4, কপার সালফেট CuSO4, সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম নাইট্রেট NaNO3, সোডিয়াম কার্বনেট Na2CO3, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এইগুলো যেমন এইটা যে বলা হয় পটাশিয়াম সালফেট K2SO4, সোডিয়াম সালফেট Na2SO4, ক্যালসিয়াম সালফেট CSO4(2), ম্যাগনেসিয়াম সালফেট MgSO4, কপার সালফেট CuSO4, সোডিয়াম ক্লোরাইড। যাই হোক, তো অ্যাসিড এবং ক্ষার শনাক্তকরণ যার উপরে লবণগুলো পাওয়া যায়। যাই হোক, এবারে বলা হচ্ছে যে একই ধরনের বিভিন্ন ঋণাত্মক মূলকযুক্ত পরিবার, ধনাত্মক ঋণাত্মক মূলকযুক্ত লবণগুলোকে বলে একই পরিবারভুক্ত, যেমন NaCl, Na2SO4, এরা কিন্তু সোডিয়াম লবণে পরিবারভুক্ত হয়ে থাকে। ঠিক আছে, সোডিয়াম লবণে পরিবারভুক্ত হতে পারে, হয় একই পজিটিভ আয়ন হবে অথবা হয় নেগেটিভ আয়ন হবে। যেমন NaCl, KCl এরা আবার কিন্তু একই ঠিক ক্লোরিন পরিবারভুক্ত হয়ে থাকে। তো এই লবণগুলো মোটামুটি এখানে ধরলাম। এবং লবণের পিএইচ যথাক্রমে যে লবণের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়, লবণের তীব্র ক্ষার এবং তীব্র লবণ
অ্যাসিডের লবণগুলো প্রসম প্রকৃতির হয়ে থাকে, যেমন এদের মান পিএইচের মান হয়ে থাকে 7। অপরদিকে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের পিএইচের মান 7 থেকে কম হয়ে থাকে। আবার তীব্র ক্ষার, যখন আমরা অ্যাসিড আর মৃদু মানে তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিড দেখবো, তখন তার পিএইচের মান 7 থেকে বেশি। তার মানে কি বলা হচ্ছে যে যখনই দুটো তীব্র হবে, যখন হচ্ছে কি অ্যাসিড এবং বেস দুটোই যখন তীব্র হবে, অ্যাসিড প্লাস বেস যখন তীব্র হবে, তখন হচ্ছে মোটামুটি পিএইচের মান হবে 7। আবার একটা অ্যাসিড তীব্র আবার বেস যখন মৃদু হবে, তখন পিএইচ হবে 7 থেকে কম, তখন হবে 7 থেকে কম। আবার উল্টো হলে যতক্ষণ 7 থেকে বেশি, 7 কম, এরকমভাবে বলা যেতে পারে। আবার অ্যাসিড যখন মৃদু হবে, বেস যখন হাই হবে, তখন হবে পিএইচ 7 থেকে বেশি। এটা অ্যাকচুয়ালি আন্ডার হবে, এটা এরকম 7 থেকে বেশি হবে, এটা উপরের থেকে হবে। তো এখান থেকে আমরা দেখলাম যে লবণের পিএইচগুলো কীরকম হয়ে থাকে। এবারে কয়েকটা এক্সাম্পল, যেমন সাধারণ লবণ সংকেত কী হয়ে থাকে, সোডিয়াম ক্লোরাইড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে বলা HCl, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এরা বিক্রিয়া করে উৎপন্ন করছে কি NaCl, বিক্রিয়া করে উৎপন্ন করছে NaCl। এরা মৃদু হয়ে থাকে, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার। তো একে বলা হয় সোডিয়াম ক্লোরাইড বলা হয়। সাধারণত আমরা খাবারে ব্যবহার করে থাকি। তো সমুদ্র জলে বিভিন্ন লবণ দ্রবীভূত থাকে, সোডিয়াম ক্লোরাইডকে এই লবণগুলোর মধ্যে পৃথক করা হয়। এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় কঠিন লবণের স্তূপ পাওয়া যায়। বড় আকারের লবণের কিলাসগুলো অশুদ্ধির ফলে প্রায় বাদামি বর্ণের হয়ে থাকে, বলা হয় সৈন্দব লবণ বা রক সল্ট বলা হয়। তো এই বহুকাল ধরে সেগুলো মানে প্রাকৃতিক কারণে সমুদ্রের কিছু অংশ শুকিয়ে গিয়ে সৈন্দব লবণের চাদর তৈরি হয়। তো এগুলো কয়লার মতো সৈন্দব লবণে খনন করা হয়ে থাকে, এগুলোকে বলা হয় রক সল্ট। এগুলো বহু বছর আগে থেকে পাওয়া যায়। এখন তো এখানে ওই মহাত্মাগান্ধী ডান্ডি অভিযানের কথা বলছে, যাই হোক জানার দরকার নেই। এবারে বলা হয় সাধারণ লবণ এবং রাসায়নিক দ্রব্যের কয়টা কাঁচামাল। যেমন একটা প্রাপ্ত যতক্ষণ ওই যেরকমভাবে আমরা পেলাম সোডিয়াম ক্লোরাইড, যে সাধারণ লবণ এবং আমাদের দৈনন্দিন জীবনে কিছু পণ্য রয়েছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, খাওয়ার সোডা, কাপড় কাচার সোডা, ব্লিচিং পাউডার, অনেক পণ্য আছে যেগুলো গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই সোডিয়াম ক্লোরাইড। এগুলো এই সাধারণ লবণ। সাধারণত এবারে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড কী করে তৈরি হয়, বলা হয় যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যাকে বলা হয় ব্রাইন দ্রবণ, এটা পরীক্ষায় দেয়। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন দ্রবণ। এখন এই ব্রাইন দ্রবণের মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তখনই এটা বিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, এবং এই পদ্ধতিকে বলা হয় ক্লোর অ্যালকালি পদ্ধতি। এইটা পরীক্ষায় পড়েছিল বারবার, ক্লোর অ্যালকালি পদ্ধতি। এই কোশ্চেন্সটা বারবার এসেছিল, ক্লোর অ্যালকালি পদ্ধতি কাকে বলে। তাহলে যে এই ক্লোর অ্যালকালি পদ্ধতির মাধ্যমে বলা হয় ক্লোরিন এবং অ্যালকালি পদার্থ অর্থাৎ ঠিক সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই যে এই টোটাল প্রসেসটাকে বলা হয় ক্লোর অ্যালকালি প্রসেস, বলা হয় ক্লোর অ্যালকালি প্রসেস। তো এবার বলা হচ্ছে যে ক্লোরিন গ্যাস অ্যানোডে মুক্ত হয় এবং হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে মুক্ত হয়। তাহলে এখান থেকে এই যে পদ্ধতিতে ক্লোরিন গ্যাসটা কোথায় মুক্ত হয়, অ্যানোডে, আর হাইড্রোজেন গ্যাসটা মুক্ত হয় কোথায়, ক্যাথোডে। তো ক্যাথোডের নিকট সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উৎপন্ন হয়। এই যে ক্যাথোডের কাছে, ক্যাথোড মানে নেগেটিভ হয়ে থাকে, সাধারণত ক্যাথোডের কাছে যখন হচ্ছে সোডিয়াম এই হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই পদ্ধতিতে 3টে পণ্যই ব্যবহারযোগ্য হয়। যেমন হচ্ছে কি একদিকে যেমন ওই হাইড্রোজেন পাওয়া যায়, ক্লোরিন গ্যাস পাওয়া যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। তো এই যে এখানে ক্লোরিনটা পাওয়া যায়, সেই ক্লোরিনটা কী কাজে লাগে, বলা হয় জল শোধনে লাগে, সুইমিং পুলে লাগে, পিভিসি তৈরিতে লাগে, সিএফসি তৈরিতে লাগে, কীটনাশকে লাগে এবং জীবাণুনাশকে লাগে। আর এখান থেকে যে H2 পাওয়া যায় সেটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মার্গারিন সারের জন্য অ্যামোনিয়া তৈরিতে কাজে লাগে। আর এই যে ব্রাইনযুক্ত যে NaOH সেটা পাওয়া গেল, সেটা যেরকম যে প্রথমত ধাতুর ডিগ্রেজিং করতে লাগে, সাবান তৈরিতে লাগে, এবং ডিটারজেন্ট তৈরিতে লাগে, এবং কাগজ তৈরিতে লাগে, আর লাগে কি কৃত্রিম তন্তু তৈরি করতে এই ব্রাইনযুক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডটা লাগে। এবারে বলা হচ্ছে যে ব্লিচিং পাউডার। তাহলে এই যে ক্লোর অ্যালকালি পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট। এটা এই লাস্ট ইয়ার এর আরআরবি গ্রুপ ডিতে এসেছিলো, আরআরসি গ্রুপ ডিতে, এবং এনটিপিসিতেও এসেছিলো। তো এবারে চান্স আসার বেশি এখান থেকে কোশ্চেন। এবারেও এই টেকনিশিয়ান বলো বা এতে এই কোশ্চেনটা আসবেই। তো এবার বলা হচ্ছে যে ব্লিচিং পাউডার, যে মোটামুটি আমরা ব্রাইন সম্পর্কে জানলাম। তো তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে বলা হলো ব্রাইন দ্রবণ। এবার এই জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করে ক্লোরিন উৎপন্ন করা হয়।
তো ক্লোরিন গ্যাস বাণিজ্যিকভাবে ক্লোরিন প্রস্তুতিতে ব্যবহৃত হয়। শুষ্ক কলিচুন যাকে বলা হয় যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটাকে বলা হয় কলিচুন। তাহলে এই যে কলিচুন কী করে পাওয়া যায়, যেমন সেই ক্যালসিয়ামের সাথে এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে জল চালনা করে পাওয়া যায়, যেটা আমরা আগের চ্যাপ্টারটা দেখেছিলাম, যেখানে বলা হচ্ছে যে শুষ্ক কলিচুনের উপর ক্লোরিন গ্যাস চালনা করে ঠিক ব্লিচিং পাউডার ঠিক তৈরি করা হয়। এবং এর সংকেত কী হয়, CaOCl অ্যাকচুয়ালি CA ব্যাকেটের মধ্যে OCl হয় এবং বাইরে একটা CL থাকে, এটাকে বলা হয় ব্লিচিং পাউডার বা OCl2 বলা হয়। এবং ব্লিচিং পাউডারকে CaOCl2 বলা হয়ে থাকে। এবং এটা যতক্রমে এর গঠনটা একটু যতক্রমে জটিল হয়ে থাকে। তার মানে কী করে উৎপন্ন করা হয়, বলা হয় কলিচুনের উপর দিয়ে ক্লোরিন গ্যাসের বিক্রিয়াতে ব্লিচিং পাউডার উৎপন্ন হয় CaOCl। এখন এর ব্যবহারটা কি, যতক্ষণ বস্ত্রশিল্পে বিভিন্ন সুতি এবং লাইলনের বিভিন্ন কাপড়কে বিরঞ্জিত করতে, মানে কালার করতে, কালার ফুল থাকলে তাকে যখন তার থেকে কালারটাকে মানে সরানোর কাজে, কাগজ কারখানার মণ্ড বিরঞ্জনে এবং লন্ড্রিতে কাপড় ধোয়াতে যতক্ষণে এই ব্লিচিং পাউডার কাজে লাগে। আর বহু রাসায়নিক কারখানায় জারক দ্রব্য রূপে ব্যবহৃত হয়। তা যে কোনো কিছু বিরঞ্জিত করতে যতক্ষণে যে এই ব্লিচিং পাউডার লাগে। আর পানীয় জলকে জীবাণুমুক্ত করতে লাগে ব্লিচিং পাউডার। এছাড়া খাবার সোডা বা বেকিং সোডা, বলা হয় যে খাবার সোডা, তাহলে কী কী দেখলাম ওখান থেকে, ঠিক ব্লিচিং পাউডারের ক্ষেত্রে তাহলে ব্লিচিং পাউডারের সংকেত কী হলো, ব্লিচিং পাউডারের সংকেত হলো CaOCl এবং Cl, ঠিক আছে, বা CaOCl2 হয়ে গেল। তাহলে পানীয় জলকে জীবাণুমুক্ত লাগে, বহু রাসায়নিক কারখানা জারক দ্রব্য রূপে কাজে লাগে, আর বিরঞ্জিত করতে, কাগজ মণ্ড তৈরি করতে এবং লন্ড্রিতে ধোঁয়া কাপড়কে বিরঞ্জিত করতে কাজে লাগে। মোটামুটি জামা কাপড়কে বিরঞ্জিত করতে কাজে লাগে ব্লিচিং পাউডার। খাবার সোডা বা বলা হয় বেকিং সোডা। তো খাবার সোডা যতক্ষণ রান্নাঘরে সুস্বাদু মুচমুচে পকোড়া ইত্যাদি তৈরি করতে যতক্ষণ খাবার সোডাতে লাগে, এবং অনেক সময় রান্না দ্রুত করতে এটা কাজে লাগে, যার নাম হলো সোডিয়াম বাইকার্বনেট, নাম হলো NaHCO3। এটার নাম হলো সোডিয়াম বাইকার্বনেট বা বলা হয় বেকিং সোডা বা খাবার সোডা বলা হয়। এখন NaCl এর সাথে যখন এই সোডিয়াম ক্লোরাইডকে, ওই সোডিয়াম এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, এই যে আমরা ব্রাইন দ্রবণ দেখলাম, এই যে ব্রাইন দ্রবণ, এটাকে বলা হচ্ছে ব্রাইন। এই ব্রাইন দ্রবণের সাথে যখনই সোডিয়াম ক্লোরাইডের সাথে যখনই জল এবং হাইড্রোজেন ও অ্যামোনিয়া চালনা করা হবে, তখন অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তার সাথে সোডিয়াম বাইকার্বনেটটা উৎপন্ন হবে। তার মানে এখানে কী সোডিয়াম ক্লোরাইড, তার সাথে জল এবং কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া, এদের মিশ্রণটাকে একসাথে যদি চালনা করা হয়, ওই ক্লোরিনটা আলাদা হয়ে যাবে, হয়ে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, ঠিক আছে। আর তার সাথে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বলা হয় সোডিয়াম বাইকার্বনেট। এটাকে বাংলায় বলা হয় সোডিয়াম বাইকার্বনেট বলা হয়, মানে সোডিয়াম বাইকার্বনেট বলা হয়। এখন এই সোডিয়াম বাইকার্বনেট কী করে, তো এই সোডিয়াম বাইকার্বনেটের যদি একটা অতিরিক্ত হাইড্রোজেন থাকে, সেই জন্য এটাকে মোটামুটি যদি থেকে পাওয়া যায়, একে রান্না করার সময় এটা উত্তপ্ত করলে এটা বিক্রিয়াটা সংঘটিত হয়, এটা দুর্বল ক্ষারীয় লবণ তৈরি করে, যেটা সোডিয়াম কার্বনেট, এবং তার সাথে উৎপন্ন H2O + CO2। এখন এই সোডিয়াম কার্বনেটটাকেই আমরা গৃহস্থালিতে যতক্ষণ ব্যবহার করি, যেটা ওই খাবার সোডার হিসাবে। তার মানে কী হলো, যে সোডিয়াম বাইকার্বনেট থেকেই কিন্তু সোডিয়াম কার্বনেট পাওয়া যায়, যেহেতু যখনই এই H থাকবে, একে যদি আমরা হিট দিই, তখনই এই Hটা বেরিয়ে যাবে, গিয়ে উৎপন্ন হয় সোডিয়াম কার্বনেট, একটা জল। আর HCO3 থাকলে তা থেকে যতক্ষণ আমরা H2O পাবো আর CO2 পাবো, তার সাথে যে লবণটা থাকছে সেটা তো আছেই। তা এবারে বলা হচ্ছে সোডিয়াম কার্বনেটটাই এবার খাবার সোডা হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে কী কাজে লাগে, যতক্ষণ বেকিং পাউডার প্রস্তুতিতে এটা ব্যবহৃত হয়। খাবার সোডা যাকে বলা হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এবং মৃদুভোজ্য যেমন অম্ল, যেমন টার্টারিক অ্যাসিডের মিশ্রণ, এটা লাগে ওই তৈরি করতে, ঠিক বেকিং পাউডার তৈরি করতে। এই সোডিয়াম বাইকার্বনেট তার সাথে টার্টারেট, মানে সোডিয়াম টার্টারেটের ঠিক মিক্সচারটাকে বলা হয়। তো বেকিং পাউডার উত্তপ্ত করলে তা থেকে জল মিশ্রিত করলে এরকম যে তা থেকে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড প্লাস জল প্লাস অম্লের সোডিয়াম লবণ। এটা ঠিক দুটো লবণ হয়, একটা সোডিয়াম বাইকার্বনেট আর তার সাথে ওই সোডিয়াম টার্টারেট একটা লবণ পাওয়া যায়। তো বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড বা পাউরুটি কেককে নরম এবং স্পঞ্জি করে থাকে। এদের মোটামুটি বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হবে এবং প্লাস সোডিয়াম লবণ উৎপন্ন হবে, আর যে কোনো অম্ল থেকে। এবার ওই সোডিয়াম টার্টারিক থেকে H+টা আসে, সোডিয়াম যেটা বলা হয় সোডিয়াম টার্টারেট, এটার নাম ছিল সোডিয়াম টার্টারেট। এই সোডিয়াম টার্টারেট থেকে H+টা আসবে, সোডিয়াম টার্টারেট। এই লবণ থেকে H+ সোডিয়াম টার্টারেট লবণ, এখান থেকে H+টা আসবে, এসে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং H2O+ অম্লের লবণ উৎপন্ন করবে।
এখন এই যখনই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তখন নরম এবং স্পঞ্জি করে তোলে। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটাকে বলা হয় যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটকে অ্যান্টাসিড বা অম্লনাশকের একটা উপাদান হিসেবে কাজ করে থাকে, এবং এর ক্ষারকীয় ধর্মের ফলে এটা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিডকে, যেটাকে অতিরিক্ত পাকস্থলীতে কী অ্যাসিড জমে, এইচসিএলকে যেরকমের যে প্রশমিত করে আরাম প্রদান করে থাকে সোডিয়াম বাইকার্বনেট। সেই জন্য এছাড়া এটা সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রেও ব্যবহার করা হয়। তার মানে এখান থেকে কতগুলো কাজ হলো। খাবার সোডা, প্রথমত খাবার সোডা প্রস্তুত করতে সোডিয়াম বাইকার্বনেট লাগছে, আর লাগছে অ্যান্টাসিড হিসেবে কাজ করে ক্ষারকীয় ধর্মের জন্য অ্যাসিডকে যতক্ষণ করে থাকে, আর সোডা অ্যাসিড বা অগ্নি নির্বাপক যন্ত্র এটা কাজে লেগে থাকে। তারপরে চলে আসছে বলা হয় ওয়াশিং সোডা বা বলা হয় কাপড় কাচার সোডা। তাহলে ওটা ছিল খাবার সোডা যেটা সোডিয়াম বাইকার্বনেট, এটা হলো ওয়াশিং সোডা। এর সঙ্গে হলো মানে বলা ওই যে একই ব্রাইন দ্রবণ থেকে সব কিছু পাওয়া যায়, ব্রাইন দ্রবণ থেকে পাওয়া যায়। তো এর সংকেত হলো Na2CO3 এবং এর সাথে দশাণু জল থাকবে। বলা হয় যে সোডিয়াম কার্বনেটের দশাণু জল। তো এই যে খাবার সোডাকে উত্তপ্ত করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করা হয়। এখন সোডিয়াম কার্বনেটের বলা হয়েছে যে পুনঃকেলাসনে কাপড় কাচা সোডা পাওয়া যায়, এবং সেই সংকেতটা হলো কি কাপড় কাচা সোডা, যে ওই সোডিয়াম কার্বনেট যেটা আমরা পেলাম খাবার সোডা, সেই খাবার সোডাকে জলের সাহায্যে উত্তপ্ত করলে তা থেকে আমরা পাই সোডিয়াম বলা হয় যে কাপড় কাচার সোডা পাই, সোডিয়াম কার্বনেট Na2CO3 10H2। দশাণু জল যখনই থাকবে তখন সেটা জামা কাপড় কাচার জন্য ঠিক ব্যবহৃত হয়, বাদ বাকি সময় কিন্তু সেটা খাবার দ্রবণ মানে খাবার সোডা ব্যবহৃত হয়। যেমন এইখানে এর তাৎপর্য কি, এটা অ্যাকচুয়ালি কী করে থাকে, সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিভিন্ন এই সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে যেটাকে বলা হচ্ছে Na2CO3 আর NaHCO3 এদের ব্যবহার। আর ওই যে দশাণু জল থাকে ওটা কি করে, ওটা অ্যাকচুয়ালি কেলাস হিসেবে থাকতে সাহায্য করে ওই খাবার সোডাটাকে, সেই জন্য ওটা যখনই জলের সাথে অ্যাড করা হয় তখনই সেটা রিঅ্যাক্ট করে। তো এবারে বলা হচ্ছে কার্বন কাচার সোডা এর ব্যবহার কি, যে সোডিয়াম কার্বনেট যেটাকে বলা হয় যে কার্বন কাচার সোডা, তাকে আমরা করি তার দশাণু জল, তার এটা যতক্ষণ কার্বন কাচার সোডা মানে সোডিয়াম কার্বন কার্বন কাচার সোডা গ্লাস, সাবান, কাগজের কারখানায় ব্যবহৃত হয়। সোডিয়াম কার্বনেট তো খাবার সোডা ব্যবহৃত হচ্ছে, সেটা আবার কাপড় কাচার সোডা হিসেবে ব্যবহৃত হয় যখন তার সাথে দশাণু জল ঠিক কেলাসণু থাকে, কেলাস হিসেবে থাকে। এছাড়া সোডিয়াম মানে এটা সোডিয়ামের যৌগ বোরাক্সের উৎপাদনে সাহায্য করে। বোরাক্সের সংকেত কী হয়ে থাকে, Na2B4O7, এটাকে বলা বোরাক্স, এটা উৎপাদনে সাহায্য করে থাকে। আর সোডিয়াম কার্বনেট গার্হস্থ্য কাজে পরিষ্কারক হিসেবে কাজে লাগে। এই যে সোডিয়াম কার্বনেট যেটা Na2CO3 সেটা গার্হস্থ্য কাজে বিভিন্ন পরিষ্কারক হিসেবে কাজে লাগে, আর এটা জলের স্থায়ী ক্ষরতা দূর করতে সাহায্য, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। এই খাবার সোডা যেটা সোডিয়াম কার্বনেট এটাকে কিন্তু বলা হলো বোরাক্স, এই যে যেটা বলছিলাম বোরাক্স, এটা হলো কিন্তু বোরাক্স। আর জলের স্থায়ী ক্ষরতা দূরকরণে সাহায্য করে থাকে এটা, জলের স্থায়ী ক্ষরতা দূরকরণে সাহায্য করে কে, যে এই কাপড় কাচার সোডা। এবারে বল লবণের কেলাস কি বাস্তবে শুষ্ক, যে লবণের যে কেলাসগুলো হয়, লবণের যে কেলাস যেটাকে আমরা বললাম ওই যেমন Na2CO3 10H2, তো এইগুলো অ্যাকচুয়ালি এদেরকে বাস্তবে বলা শুষ্ক, যেমন যে কপার সালফেটে, যেমন এই কপার সালফেটে কেলাস যদিও দেখতে শুষ্ক তথাপি এর মধ্যে কেলাস জল থাকে। যখনই আমরা একে উত্তপ্ত করি তখন এর থেকে জল বেরিয়ে এসে লবণটা সাদা হয়ে যায়, ঠিক আছে। তা এটা সাধারণত যেমন এই কপার সালফেট কী কালার হয়, এটা সাধারণত নীল কালারে হয়ে থাকে, বলা হয় তুঁত, যাকে বলা হয় তুঁত। একে যখনই উত্তপ্ত করা হয় তখন এতে জল বেরিয়ে এসে সেটা সাদা বর্ণ হয়ে যায়। তো এটা তোমরা দেখেই থাকবে যে যত রকমের যে বিভিন্ন দোকানে এগুলো পাওয়া যায়, এই তুঁতে, বিশেষ করে সার দোকান বা যেখানে রঙের ইতে কাজে লাগে। তো এবং কেলাসের আবার যখন কেলাস থেকে জল আর্দ্র করা হয়, যখন জল দিয়ে করা তখন সেটা আবার কেলাসের বর্ণ ফিরে পায়। তো এই কেলাস জলে একটা নির্দিষ্ট সংখ্যক অণু, যা একটা সংকেত বা একক কোনো পরিমাণে লবণ উপস্থিত থাকে। এখন কপার সালফেটে এক সংকেত থেকে একক পরিমাণে 5টা জলের অণু উপস্থিত থাকে, তো একে বলা হয় শোধক। যেমন কপার সালফেটের বলা হয় CuSO5H2। এখন যেমন Na2CO3 10H2, এটাকে আমরা কাপড় কাচা সোডা হিসেবে ব্যবহার করলাম। তো এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে অন্য একটা লবণ আছে যাকে বলা হয় জিপসাম, যেটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় যার মধ্যে জল বর্তমান। তো জিপসাম অ্যাকচুয়ালি এতে কেলাস জল রূপে 2 অণু জল থাকে, তো যেটাকে রাসায়নিক সঙ্গে CSO2H2। এখন এই জিপসাম থেকে সিমেন্ট তৈরি হয়ে থাকে। যে লবণটা ব্যবহার যেমন এটা থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয়। বলা হচ্ছে যে এই প্লাস্টার অফ প্যারিস তৈরি করতে জিপসামকে যখন 373 কেলভিন মানে কি, যদি 0 ডিগ্রি সেলসিয়াস যদি 273 কেলভিন হয়,
তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তার মানে এটা মানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি উত্তপ্ত করা হয়, এ থেকে এটা দু অণু জল ত্যাগ করে, যেটা ওই জিপসাম, এবং ত্যাগ করে সেটা উৎপন্ন করে ক্যালসিয়াম সালফেট, তার নাম হয় CSO4 দু অণু জলের মানে কিছুটা জল ত্যাগ করে এই মানে হেমিহাইড্রেট ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট কেলাস সে পরিণত হয়, এটাকেই বলা হয় প্লাস্টার অফ প্যারিস। তাহলে যখনই জিপসাম থেকে, তার মানে কী ব্যাপারটা দাঁড়ালো, যদি জিপসামের এই যে 2H2O কে যদি আমরা উত্তপ্ত করি, মানে হিট দিই, এ থেকে জল বেরিয়ে যায়, এ থেকে জল বেরিয়ে যাবে গিয়ে ½ H2O উৎপন্ন করবে, এবং এটাকেই বলা হয় যথাক্রমে প্লাস্টার অফ প্যারিস। এটাকেই বলা হয় প্লাস্টার অফ প্যারিস। তো এবং এই পদার্থটা ডাক্তার ভেঙে যাওয়া হাড়কে সঠিক অবস্থানে রাখার জন্য ব্যবহার করে, অথবা প্লাস্টার অফ প্যারিসের জন্য যখন সাদা পাউডার এটা জল যোগ করে পুনরায় জিপসামে পরিণত করা যায়, এবং তখন সেটা শক্ত কঠিন পদার্থে পরিণত হয়। তাই এই যে CSO4-কে যদি আমরা জল যোগ করি, এই যে সংকেতটা বলা হয় CSO4-কে যদি আমরা জল যোগ করি, তখন থেকে আমরা পাবো কি CSO4, এই মানে প্লাস্টার অফ প্যারিস ছিল এটা প্লাস্টার অফ প্যারিসকে যদি জল যোগ করি তখন সেটা জিপসামে পরিণত হয়, জল যোগ করে তখন সেটা জিপসামে পরিণত হয়। তো জলের অর্ধেক অণুই এখানে কেলাসরূপে যুক্ত থাকে। দেখা যায় যে এটা থেকে CSO4 দুটি সংকেত এক অণুতে জল সংযোজিত হয়। প্লাস্টার অফ প্যারিস যখন খেলনা তৈরিতে, সাজসজ্জা, বিভিন্ন জিনিসপত্র তৈরিতে, দেয়ালে পুট্টি করতে বা মসৃণ করতে কাজে লাগে। তো এই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটকেই বলা হয় যে প্লাস্টার অফ প্যারিস বলা হয়ে থাকে এখানে। তার মানে ½ H2 হবে যখনই। তার মানে এখান থেকে আমরা কী কী দেখলাম, এখান থেকে দেখলাম যে অ্যাসিড ক্ষারের যেগুলো বিভিন্ন নির্দেশকগুলো দেখলাম, H+OH- ব্যাপার, ধাতু মানে অম্ল ধাতুর সঙ্গে যখন বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাস কী করে বিক্রিয়া করছে, উৎপন্ন করে, যখন আবার ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস কি পাশাপাশি লবণ উৎপন্ন করে, আবার অম্ল ধাতব কার্বনেট অধাতব কার্বনেট থেকে কী করে অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড, জল, লবণ উৎপন্ন হয় সেটাও দেখলাম, এবং আরও ওই অ্যাসিডে পিএইচের মানগুলো দেখলাম, বিভিন্ন লবণগুলো দেখলাম, তাদের নাম দেখলাম। তাহলে মোটামুটি আমরা অ্যাসিড এর যে সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল সব থেকে ইম্পর্টেন্ট, অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট, এটা কমপ্লিট করলাম। তো এর টোটাল পিডিএফটা যতক্ষণে যে চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, মানে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এটা যেটা টেলিগ্রাম চ্যানেলে যেখান থেকে লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হয় পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, যেটা আরও ইম্পর্টেন্ট হতে চলেছে রেলওয়ে পরীক্ষার জন্য। এবং ভিডিও দেখতে এবং এই ভিডিওগুলো কন্টিনিউ করো, যাতে অনেক কোশ্চেন এখান থেকে ভাসবে এবং তোমরা সলভ করতে পারবে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।